নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময়ের পরবর্তী পর্ব নিয়ে। হাটখোলায় কৃষ্ণভামিনীর মিতেরির শ্বশুরালয়টি তেমন বুনিয়াদি নয়, মাত্র দু পুরুষে ধনী। অনেকেই এখনো বলে যে জগাই মল্লিক নাকি চিত্তেশ্বরীর মন্দিরের সামনে বসে ফুটো কড়াই বেচত। জগাই মল্লিকের আদি নিবাস ছিল পেনিটিতে। বৃদ্ধ বয়সে দেবী চিত্তেশ্বরী তাকে স্বপ্নে গুপ্তধনের সন্ধান দেন এবং তিনি এক পানা পুকুরের মাঝখানে ডুব দিয়ে এক সোনার ভরা ভর্তি মোহর পেয়ে যায়। অবশ্য কেউ কেউ অন্য কাহিনীও বলে, এক ডাকাত নাকি সেপাইদের তাড়া খেয়ে জগাই মল্লিকের বসত বাটিতে এসে রাত্রে আশ্রয় নেন। পরদিন সকালে সে ডাকাতকে সেপাইয়ের বদলে ধরে ফেলে মারাত্মক বিসূচিকা রোগে এবং সন্ধ্যের আগেই সে মারা যায়। রাতারাতি সেই শবদেহ দাহ করে জগাই মল্লিক সে দস্যুর ধনরত্ন নিয়ে পেনিটি ছেড়ে পাকাপাকিভাবে আশ্রয় নেন কলকাতায়। প্রথম পক্ষে স্ত্রী পুত্রদেরও পরিত্যাগ করেন তিনি, দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন এখানে। এই দ্বিতীয় কাহিনী সত্যাসত্য ঠিক নির্ধারণ করা যায় না, তবে কলকাতার অধিকাংশ ধনীর ভাগ্য পরিবর্তনের ব্যাপারে দু এক রকম কাহিনী প্রচলিত থাকে। সে যাই হোক, জগাই মল্লিকের তিন পুত্রের মধ্যে জ্যেষ্ঠ চিত্রপ্রসাদ বাণিজ্য ব্যাপারে নিদারুণ বুদ্ধির পরিচয় দিয়ে অগাধ ধনসম্পদ উপার্জন করেন এবং তিনি হাটখোলায় এই প্রাসাদতম অট্টালিকা নির্মাণ করেছেন। চিত্তপ্রসাদ দীর্ঘজীবী হননি এবং আকস্মিক মৃত্যুর ফলে বিষয়াদির সুচারু ব্যবস্থা করে যেতে পারেননি। ভাতৃবৎসল চিত্তপ্রসাদ সমুদায় সম্পত্তি তিন ভাইয়ের নামেই রেখেছিলেন। কনিষ্ঠ ভ্রাতা চণ্ডিকা প্রসাদ তখনও নালায়, বিধায় মধ্যম ভ্রাতা কালীপ্রসাদই অগ্রজের মৃত্যুর পর ট্রাস্টের অচি হয়। অতি বৃদ্ধ জগাই মল্লিক এখনও জীবিত। তার সঠিক বয়সের হিসেব কেউ জানে না, তবে তিনি নিজে এক সময় বলতেন যে সময় নবাব সিরাজউদ্দৌলা ফৌজের সঙ্গে ক্লাইভ সাহেবের লড়াই দিয়েছিলেন পলাশির মাঠে, সেই বৎসর তার জন্ম। সেই হিসেব সঠিক ধরলে জগাই মল্লিকের বয়স এখন 96 তো বটেই। গত 10 বছর ধরে তিনি সম্পূর্ণ বধির এবং সম্পূর্ণ দন্তহীন হওয়ায় কথা যা বলেন তার কিছুই বোঝা যায় না। তার হাঁটা চলার ক্ষমতা অবশ্য এখনও নষ্ট হয়নি। কয়েক বছর আগেও তিনি প্রত্যহ অপরাহ্নে পদব্রজে একবার চিত্তেশ্বরী মন্দিরে গিয়ে প্রণাম করে আসতেন। এখন তাকে পালকিতে করে ঘুরিয়ে আনা হয়। সম্পত্তি পরিচালনার ভার হাতে পেয়ে কালীপ্রসাদের মতিগতি সম্পূর্ণ পাল্টে যায়। দাদার অধীনে তিনি স্বল্পভাষী ও কর্মঠ মানুষ ছিলেন। তার কোনো পৃথক ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়নি। স্বাধীন হওয়ার পর তিনি ব্যবসা বাণিজ্যের চেয়েও নিজের ব্যক্তিত্ব বিকাশের দিকে বেশি মন দিলেন। কালীপ্রসাদ সমাজে ঘোরাফেরা করে বুঝেছিলেন, অর্থ উপার্জন বা বড় বড় অট্টালিকা হাঁকড়ানোই বড় কথা নয়, তার চেয়েও বড় কথা কৌলীন্য। লোকে কথায় কথায় এখনও বলে, ফুটো কড়াই বেচা জগা মল্লিকের ছেলেরা এখন 2 পয়সার মুখ দেখেছে। কেউ কেউ একথা কালীপ্রসাদের মুখের সামনে বলতেও দ্বিধা করেন না। কালীপ্রসাদ কলকাতার পথে ঘাটে টাকা ছড়াতে লাগলেন। আমোদ আহ্লাদ কাকে বলে তিনি দেখিয়ে দিতে চান। পয়সা প্রচুর রোজগার করা গেছে। 2-3 পুরুষ ধরে খোলামকুচির মতন ছুটেলেও ফুরবে না, কিন্তু সুনাম অর্জন করতে হবে এই এক পুরুষেই। লোকে যাতে জগাই মল্লিকের কথা একেবারে ভুলে গিয়ে স্বীকার করতে বাধ্য হয় যে হ্যাঁ, বাবু তো বাবু, হাটখোলার কালী মল্লিক। দান ধ্যানে কালীপ্রসাদ মল্লিক দরাজ দিল। কোথাও স্কুল কলেজ খোলা হোক, কালীপ্রসাদ মল্লিকের কাছে সাহায্য চাইতে এসে তারা কখনো বিমুখ হয় না। কালীপ্রসাদ আগে জিজ্ঞেস করেন অমুক কত দিয়েছে আর অমুক আর তমুক। তারপর সর্বোচ্চ দাতার চেয়ে অন্তত 1 টাকা বেশি ধরে তিনি সহকর্মে বললেন, লিখে নাও, খাজাঞ্চির কাছে যাও, এখনই টাকা মিলবে। আমার সব নগদি কারবার। ফতবাবুদের মতো আমি শুধু প্রমিস করি না। কারুর কন্যাদায়, কারুর বাপের শ্রাদ্ধ, একবার কালীপ্রসাদ মল্লিকের কাছে এলেই হলো। আবার চড়কের সময় ছাতুবাবুদের মাঠে মেরাব বেঁধে একসঙ্গে 100 মেয়ে মানুষ দিয়ে খেমটা নাচানো, এমনটি আগে কেউ পেরেছে?
কি গান জমেছিল সেবার। ফণির মাথায় মণি চুরি করলি বুঝি, বিদেশে বিঘরে পরাণ হারালি, এখনো লোকের কানে লেগে আছে। কালীপ্রসাদের ছোট ভাই চণ্ডিকা প্রসাদও মধ্যম ভাইয়ের দৃষ্টান্তে অনুসরণ করে সম্পূর্ণ মন প্রাণ দিয়ে। এর আবার ইংরেজিকে তা ভালো লাগে না, নবাবী কায়দার দিকেই বেশি ঝোঁক। সর্বদা এক বিচিত্র পোশাক পরে থাকেন, লখনৌ ফ্যাশনের চুড়িদার পায়জামা, রামজামা, কোমরে দোপাট্টা আর পায়ে জরির চপ্পল। মাথার টুপিটি একদিকে এমনই হেলিয়ে পড়া থাকে যে বাবুর ডান কান আছে কিনা তাতে হঠাৎ সন্দেহ জাগে। এছাড়া তার হাতে থাকে সবসময় একটা টকটকে লাল রঙের রুমাল, এবং পেঁয়াজ রসুনের গন্ধ এর পছন্দ বলে জবনী তরফাওয়ালির বাড়িতেই এর বেশি যাতায়াত। চণ্ডিকা প্রসাদ গোড়া থেকে বিষয়কর্ম কিছু শেখেনি, তার মেজদাদা তাকে সেদিকে ভিড়তেও দেননি। চণ্ডিকা প্রসাদ মাসে হাত খরচ বাবদ যা পান তাতে একটি তালুক কেনা যায়। কালীপ্রসাদ ছোট ভাইয়ের কোনো স্বাদেই বাদ সাধেন না। তার মনোগত অভিপ্রায়টি যেন এই, দুই ভাই মিলে বাপের নামটি মুছে ফেলা হোক, কেউ যেন তাদের আর জগাই মল্লিকের বেটা বলে সম্বোধন না করে। স্বনামে যার পরিচয় হয় না সে আবার একটা মানুষ? ঠেঙ্গো ধুতি, নিমে পড়া সাতকেলে বুড়ো জগাই মল্লিককে বাপ বলে পরিচয় দিতে দু ভাইয়ের লজ্জা হয়। জগাই মল্লিক লোক সমক্ষে বেরোক এটাও ওরা চায় না, কিন্তু বৃদ্ধ একবার করে চিত্তেশ্বরীকে প্রণাম করতে যাবেনি। অঘোরনাথ এ গৃহে সম্পূর্ণ বিপরীত চরিত্রের মানুষ। তার পিতা কিংবা পিতামহ কেউই রূপবান নন। জগাই মল্লিকের দোকানদারের মতন চেহারা তার পুত্ররাও পেয়েছে, কিন্তু অঘোরনাথ মাতৃমুখী সন্তান। সে দীর্ঘকায়, সুঠাম, গৌরবর্ণ, মুখশ্রী সুন্দর। অঘোরনাথের মা চিত্তপ্রসাদের তৃতীয় পক্ষ। প্রথম দুপক্ষের কোনো পুত্র সন্তান না হওয়ায় গরিব ঘরের এই রূপসী কন্যাটিকে বিবাহ করে এনেছিলেন চিত্তপ্রসাদ। অঘোরনাথ তার মায়ের একমাত্র সন্তান, আবাল্য মাতৃছায়ায় লালিত। তাই খুড়োমশাইদের বিলাসী জীবনের প্রভাব পড়েনি তার উপরে। পড়াশুনোয় আগ্রহ খুব, হিন্দু কলেজের ছাত্র হিসাবেও সুনাম কিনেছিল। যথারীতি ছাত্র অবস্থাতেই তার বিবাহ হয়, কিন্তু অল্পকালের মধ্যে প্রথমা পত্নীর মৃত্যুর পরই তার মনে প্রবল ধর্মভাব দেখা দেয়। সে নিয়মিত জোড়াসাঁকোয় দেবেন ঠাকুরের বাড়ি যাতায়াত শুরু করে। তারপর সে ব্রাহ্মধর্মে দীক্ষা গ্রহণের জন্য দৃঢ় সংকল্প নিয়েও তার জননীর প্রতিবন্ধকে সংকল্প সিদ্ধ করতে পারল না। মা তার দ্বিতীয় বিবাহ দিলেন হুড়োহুড়ি করে, এবং পিতৃ সম্পত্তি বুঝে নেবার জন্য এস্টেটের কাজে লাগিয়ে দিতে চাইলেন, কিন্তু কোনোটিরই সুফল ফলল না। অঘোরনাথ মনোরোগী হয়ে গেল। নবীন কুমার কৃষ্ণভামিনীকে নিয়ে হাটখোলার মল্লিক বাড়িতে আসার কিছুক্ষণ পরেই বুঝল তার না আসাই উচিত ছিল এখানে। কুসুম কুমারীর সঙ্গে তার পুতুল খেলা অসমাপ্ত রয়ে গেছে, সে এসেছে সেই টানে। তার বাবার আমলের সবচেয়ে সুদৃশ্য জুড়ি গাড়িটিকে নিয়ে এসেছে। সে আশা করেছিল দেউরির সামনে এবাড়ির কর্তারা সার বেঁধে অভ্যর্থনার জন্য দাঁড়িয়ে থাকবে। নবীন কুমার বংশমর্যাদা সম্পর্কে অতি সচেতন। সে রামকমল সিংহের সন্তান। যে রামকমল সিংহ ছিলেন কলকাতার 8-10 জনের প্রধান ধনীদের অন্যতম। জোড়াসাঁকোর সিংহ বাড়ির নাম সবাই এক ডাকে চেনে। সেই সিংহদের সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী এখন একমাত্র নবীন কুমার। তার স্ত্রী কৃষ্ণভামিনীও সামান্য নয়, বাগবাজারের সুবিখ্যাত বসু পরিবারের কন্যা। দেউরির সামনে অভ্যর্থনার জন্য কেউ নেই। জুড়ি গাড়ির পেছনে যে দুজন ভৃত্য দাঁড়িয়ে আসে তারাই তড়াক করে নেবে দরজা খুলে দিল। পুতুল খেলার সরঞ্জাম ভরা একটি কাশ্মীরি বাক্সে বগলে নিয়ে নবীন কুমার নেমে দাঁড়িয়ে এদিক ওদিক তাকালো। একজন দারোয়ান শুধু অলসভাবে চেয়ে আছে এদিকে। নবীন কুমারের সন্দেহ হলো, তাহলে কি তারিখ ভুল হলো, না আজই তো শনিবার। কুসুম কুমারী জানে না তাদের আসবার কথা? এক গলা ঘোমটা দেওয়া একজন দাসী স্থানীয় স্ত্রীলোক শুধু এগিয়ে এসে বলল, ভেতরে আসুন নতুন বৌঠান, আপনাদের জন্য অপেক্ষা করছেন। কৃষ্ণভামিনীও নেমে পড়েছে ততক্ষণে।
তারও মুখে ঘোমটা, এমন একটা জমকালো ভারী শাড়ি পরে এসেছে যে ঠিক মতন সামলাতে না পারলে যখন তখন হোঁচট খেয়ে পড়তে পারে। দাসীটি তাকে ধরে ধরে নিয়ে চলল। দেউড়ি থেকে মোরাম বিছানো খানিকটা পথ গম্ভীরভাবে হেঁটে নবীন কুমার উঠে এলো বারান্দায়। সেখানে দুজন ভৃত্য দাঁড়িয়ে, কিন্তু তাদের ব্যবহারে কোনো ব্যস্ততা নেই। তাদের উভয়ের দৃষ্টি অতি ধূর্ত ধরনের, যেন সেই মুহূর্তে তারা কিছু একটা ষড়যন্ত্র করছিল। নবীন কুমারকে দেখে থেমে গেল। একটি ঘরের খুব ভারী কাঠের দরজা ঠেলে খুলে তাদের একজন বললেন, এখানে বসুন। নবীন কুমার ও কৃষ্ণভাবিনী দুজনে সে ঘরে ঢুকলো। তার অন্যদিকে আরেকটি দরজা আছে, সেটি খোলা। দাসীটি কিছু না বলে কৃষ্ণভাবিনীর হাত ধরে সেই দরজা দিয়ে ভেতরের দিকে চলে গেল। ঘরটিতে এলোমেলোভাবে অনেকগুলি গদিমোড়া চেয়ার ছড়ানো। একপাশে একটি বড় চৌকির ওপর ফরাস পাতা। চারটি দেয়ালে ঝুলছে চারখানি কোনো শীতের দেশে প্রাকৃতিক দৃশ্যের ছবি। খুব সম্ভবত ছবিগুলো কোনো নিলাম থেকে এক লটে কেনা। নবীন কুমার তার ধুতির ফুলকোচটি সাবধানে একটু তুলে একটি চেয়ারে বসল। তারপর কামিজের জেব থেকে সোনার গার্ড চেন দেওয়া মেকাবি ঘড়িটি বার করে সময় দেখল। ঠিক 6টা বাজে এখন, এবং নবীন কুমারের ঘড়ির সমর্থনে যেন গুপুস গুপুস করে 6বার শব্দ পাওয়া গেল কেল্লার তোপে। ঠিক 6টার সময় তো নবীন কুমারের সস্ত্রীক আসার কথা ছিল। কিছুক্ষণের মধ্যে সে ঘরে কেউ এলো না আর। স্বভাব চঞ্চল নবীন কুমার বেশিক্ষণ এক জায়গায় চুপ করে বসে থাকতে পারে না। সে হাঁটু দোলাতে লাগলো ঘন ঘন। বিরক্তিতে তার ভুরু কুঞ্চিত হয়ে গেছে। সে ভাবতে লাগলো, এ বাড়ির কেউ কি কোনো সহবত জানে না নাকি? সামান্য উমেদারের মতন তাকে বারবারই একটা ঠেঙ্গো ঘরে বসিয়ে রাখা হয়েছে। অনাত্মীয় বা কাজ সম্বন্ধী লোকদের তবু লোকে বৈঠকখানায় বসাতে পারে, কিন্তু নবীন কুমার হলো এ বাড়ির বধূর বাপের বাড়ির সম্পর্কের, অর্থাৎ কুটুম। এমন কুটুমদের দ্বিতলের মজলিস কক্ষে বসানোই প্রথা। নবীন কুমার বাল্যকাল থেকে এমনই দেখে এসেছে। সে আশা করেছিল কুসুম কুমারী এবং তার স্বামীর নিশ্চয়ই একটা আলাদা মহল আছে এ বাড়িতে, সেখানেই নিয়ে যাওয়া হবে তাকে। একটুক্ষণের মধ্যেই অস্থির হয়ে উঠল নবীন কুমার। ভৃত্য দুটিকে ডাকবার জন্য সে 2-1 বার গলা খাকারি দিল, তবু তাদের আসার নাম নেই। তখন সে উঠে গিয়ে বাইরের দিকে দরজাটি দিয়ে মুখ বাড়ালো। ভৃত্য দুটি কাছেই বসে আছে। এ ওর গা ঠেলাঠেলি করে কি নিয়ে যেন হাসাহাসি করছে। নবীন কুমার এক হাতে কোচাটি কাঠের বাক্সটি সামলে ধরে অন্য হাত কোমরে রেখে গম্ভীরভাবে জিজ্ঞেস করল, এই, তোদের বাবু কোথায়? একজন ভৃত্য মুখ তুলে বলল, কোন বাবু? আপনি কার কথা জিজ্ঞেস করছেন? আরেকজন বলল, মেজবাবু কখন ফিরবেন জানি না, আর ছোটবাবু আজ ফিরতেও পারেন, কালও ফিরতে পারেন, আবার ফিরতে নাও পারেন। নবীন কুমারদের বাড়ির কোনো ভৃত্য এমনভাবে বসে বসে কথা বলে না বাবুদের সঙ্গে। নবীন কুমার বলল, অঘরনাথ বাবুর কথা জিজ্ঞেস করছি। এবার ভৃত্যদ্বয় পরস্পরে মুখ তাকাতাকি করল। তারপর একজন মুচকি এসে বলল, তিনি তো ওপরেই আছেন। নবীন কুমার বলল, তেনাকে একবার খবর দাও, বলো গে নবীন কুমার সিংহ এসেছেন। সেই ভৃত্যটি বলল, আগে তেনাকে খবর দেওয়ার এখতিয়ার আমাদের নেই, বলে সে চিক করে থুতু ত্যাগ করলো বারান্দার নিচে। নবীন কুমারদের বাড়ির কোনো ভৃত্য এমন অবাধ্য বেয়ারাপনা করলে দিবাকরকে দিয়ে চাপকে তার পিঠের ছাল তুলে দেওয়া হতো। এ নেহাত অন্যের বাড়ি। রাগে গসগস করে নবীন কুমার ফিরে এলো ঘরের মধ্যে। পরক্ষণেই তার একটি কথা মনে পড়ল। তার আজকে তাদের পুতুল ছেলে ও ছেলের বউকে নিয়ে যাবার জন্য এসছে। খালি হাতে তো কুটুম বাড়ি আসা যায় না, তাই 2 পড়ার তত্ত্ব আনা হয়েছে। সেগুলি রয়ে গেছে জুড়ি গাড়ির মধ্যে। আবার সে ফিরে এসে ভৃত্য দুটিকে উদ্দেশ্য করে বলল, গাড়িতে তত্ত্ব রয়েছে, কারুকে বলো নামবার ব্যবস্থা করে দিতে। ভৃত্য দুটি অমনি তড়াক করে ছুটে গেল এবং নিজেরাই পড়ার দুটি নামিয়ে হৈ হৈ করে চলে গেল বাড়ির মধ্যে, যেন জন্মে তারা তত্ত্ব দেখেনি। নবীন কুমার ঘরটির মধ্যে পায়চারি করতে লাগলো মুখ নিচু করে।
এখনই তার ফিরে যেতে ইচ্ছে করছে, কিন্তু কৃষ্ণভাবিনীকে খবর পাঠানো যাবে কি করে? মিতেনের স্বামী অঘোরনাথ বাড়িতে থেকেও যে একবারও তার সঙ্গে দেখা করতে এলো না, এই চিন্তায় তাকে সবচেয়ে বেশি পীড়া দিচ্ছে। নবীন কুমার একবার গিয়ে অন্দরমহলের দরজায় উকি দিল। ভেতরে মস্ত বড় একটা উঠোন, সেখানে নানা রকমের কাপড় চোপড় ছড়ানো, মনে হয় যেন উপর থেকে উড়ে উড়ে পড়েছে। এ বাড়ির মতন একটা অপরিচ্ছন্ন বাড়ি নবীন কুমার আগে কখনো দেখেনি। বাইরে থেকে মনে হয় অট্টালিকাটি রীতিমতন বিশাল এবং তেমন পুরনোও নয়, কিন্তু সদর থেকে অযত্নের চিহ্ন। যেখানে সেখানে আবর্জনা জমে আছে। ঘরের আসবাবগুলি যে মূল্যবান তাতে সন্দেহ নেই, কিন্তু দেখলেই বোঝা যায় নিয়মিত ঝাড়াই সাফাই হয় না। সন্ধে হয়ে এসেছে, অথচ নিচতলায় আলো জ্বালাবার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। এবার অন্য দুজন ভৃত্য একটি বড় পাথরের থালা ভর্তি নানাবিধ ফল ও মিষ্ট দ্রব্য এক গ্লাস শরবত এনে একটি টিপয়ের উপর রাখল। খাবার দেখে গা জ্বলে উঠল নবীন কুমারের। সে একা একা খাবে? আজ পর্যন্ত কখনো কেউ সাদাসিধে না করলে সে কোনো খাদ্যই মুখে তোলেনি। সে ক্রোধ চাপা কণ্ঠে বলল, এসবের প্রয়োজন নেই, নিয়ে যাও। একজন ভৃত্য বলল, নতুন বৌঠান আপনায় একটু মিষ্টিমুখ করতে বললেন। নবীন কুমার বলল, ওপরে খবর দে, আমি এবার যাব। ভৃত্য দুটি বিনা বাক্যব্যয়ে ভেতরে চলে গেল। আবার বেশ কিছুক্ষণের মধ্যে কারুর কোনো সাড়া শব্দ নেই। এবার নবীন কুমার বেরিয়ে এলো বারান্দায়। এই একা ঘরে অসহ্য অবস্থায় বসে থাকার বদলে সে নিজের গাড়ির মধ্যে বসে অপেক্ষা করবে বরং, কিংবা তার একজন ভৃত্যকে পাঠাবে কৃষ্ণভাবিনীকে খবর দেবার জন্য। নবীন কুমার বাইরে বেরিয়ে আসতেই গেটের সামনে প্রথমে একটি পালকি, তারপর একটি ফিটিং গাড়ি এসে থামল। পালকি বেহারার পালকি নামিয়ে রেখে ভেতর থেকে ধরে ধরে বার করল জগাই মল্লিককে। চোখ দুটি ঘোলাটে রঙের, শতকুঞ্চিত চামড়ায় মোড়া কয়েকখানি হাড়। দুপাশে দুই বেহারার কাঁধে হাত রেখে জগাই মল্লিক ঠিক শিশুর মতন দুলে দুলে হাঁটতে লাগলো। নবীন কুমার এরকম চলন্ত মনুষ্য কঙ্কাল আগে দেখেনি। জগাই মল্লিকের গাল দুটো অনবরত নড়ছে, যেন অতি ব্যস্ত হয়ে তিনি কিছু চিবোচ্ছেন। ফিটিং গাড়িটি থামা মাত্র সেই প্রথম দেখা ভৃত্য দুটি ভোজবাজির মতন তৎক্ষণাৎ এসে উদয় হলো দেউড়ির কাছে। গাড়ির ভেতর থেকে একটা চিৎকার ভেসে এলো, মেদো, জেদো। ভৃত্য দুটি বলে, এই যে হুজুর। গাড়ি থেকে নামলেন এ বাড়ির ছোটবাবু চণ্ডিকা প্রসাদ মল্লিক। মদের নেশায় একেবারে টপ ভুজঙ্গ হয়ে আছেন। পোশাকের নানা স্থানে পানের পিকের দাগ। তিনি দুপা হেঁটে মোঁ করে ঘুরে গেলেন একবার, তারপর পপাত ধরণীর তল হবার আগে ভৃত্য দুটি ঝটিতে ধরে ফেলল তাকে। চণ্ডিকা প্রসাদ এরকম অসময়ে কখনো বাড়ি ফেরেন না। তিনি দ্বিপ্রহর থেকে শ্যাম্পেন টানা শুরু করেন। এখন তো কলির সন্ধে। নিশ্চিত কোনো জরুরি কারণে তার নগদ টাকার প্রয়োজন হয়েছে। একমাত্র এই টানেই তাকে দু একদিন অন্তর বাড়ি আসতে হয়। চণ্ডিকা প্রসাদ সব কথাই বলেন জোরে জোরে। ভৃত্যদের হুকুম করলেন, বেটারা ভালো করে ধর না আমাকে, পায়ে জোর পাচ্ছি না। তারপর তারস্বরে জুড়ে দিলেন একটা গান। মাত্র হাত পাঁচেক তফাতে বিভিন্ন ভৃত্যরা পিতা ও পুত্রকে ধরে নিয়ে এগিয়ে চলল। এর মধ্যে চণ্ডিকা প্রসাদ বারবার টলে পড়ে যাবার উপক্রম হলেও তার গতি খানিকটা দ্রুত, কারণ তার ফেরারও তাড়া আছে। সুতরাং তিনি ধরে ফেললেন জগাই মল্লিককে। পিতা পুত্র তাকালেন পরস্পরের দিকে। কেউ কারুকে প্রথমে চিনতে পারলেন না সম্ভবত। চণ্ডিকা প্রসাদ ভুরু কুঁচকে দৃষ্টিতে মনোযোগ দেওয়ার চেষ্টা করে বললেন, তুমি কে বাবা? হ্যাঁ? জগাই মল্লিকের থুতনিটা ধরে উঁচু করে দেখে অট্টহাস্য করে উঠলেন চণ্ডিকা প্রসাদ। হাসির চোটে যেন তার দম ফেটে যাবে, সেরকম হাসতে হাসতে বললেন, ও তুমি আমার বাবা, আমার নিজের বাবা। তুমি এখনো বেঁচে আছো বাবা? যেদিনই আসি সেদিনই দেখে বেঁচে রয়েছো। এ কেমন ধারা ব্যবহার তোমার মায়েরই? দু একদিন তো মরে গেলেও পারো। জগাই মল্লিকের গাল আরো জোরে জোরে নড়তে লাগলো, আর ঠোঁট দুটি শব্দ হতে লাগলো, ম ম ম ম। চণ্ডিকা প্রসাদ পিতার কেশির মাথায় একটা ছোট চাটি মেরে আবার বলল, তা
বাঁচো বাবা, বাঁচো। আমরা সবাই মরে ফৌতো হয়ে যায়, তারপরেও তুমি বেঁচে থাকো। কত ধুমধাম করে তোমার শ্রাদ্ধ করবো ভেবে রেখেছিলাম, তা তোমার প্রাণে সইল না। হারামজাদা, আমাদের একটু হাত খুলে শ্রাদ্ধও করতে দেবে না। তবে কি নিজের শ্রাদ্ধ তুমি কিপ্পুনের মতো নিজেই করবে? পালকি বেহারা জগাই মল্লিককে আগিয়ে নিয়ে যাবার চেষ্টা করতে চণ্ডিকা প্রসাদ তাদের একজনের কাঁধ খামচে ধরে বলে, এই চুপ, আমি আমার বাবার সঙ্গে কথা বলছি। তাতে তোর বাবার কি? চলে যাচ্ছিস যে জুতো মেরে মুখ ছিঁড়ে দেব। সত্যি সত্যি নিচু হয়ে পা থেকে জুতো খুলতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল চণ্ডিকা প্রসাদ। সেই অবস্থাতে গড়িয়ে গিয়ে পিতার পা জড়িয়ে ধরে বলল, আমি তোমার অধম সন্তান বাবা, তোমার শ্রাদ্ধটিও করতে পারলাম না। ওফ, এবার কান্না। যাই হোক, এর মধ্যেই ভৃত্যদের তৎপরতায় পিতা পুত্রকে নিযুক্ত করা হলো। পালকি বেহারারা জগাই মল্লিককে নিয়ে গেল ভেতরে। চণ্ডিকা প্রসাদকে তুলে দাঁড় করানো হলো। তিনিও অবিলম্বে বাবার কথা ভুলে গিয়ে গান ধরলেন, পরেরও মনেরও ভাবো বুঝিতে কি পারে পরেরও। হাত পা ছুড়ে গান গাইতে গাইতে তিনি উঠতে লাগলেন সিঁড়ি দিয়ে। নবীন কুমার তাড়াতাড়ি একটা থামের আড়ালে সরে গেল। চণ্ডিকা প্রসাদ তাকে এক নজর দেখে ফিক করে হেসে জিজ্ঞেস করলেন, তুমি আবার কে গা? ধিনী কার্তিকের মতো চেহারা। নবীন কুমার এমন প্রশ্নের কোনো উত্তর না দিয়ে মুখ ফিরিয়ে রইল। চণ্ডিকা প্রসাদ তাকে বিশেষ গুরুত্ব না দিয়ে আবার জড়ানো গলায় গান গাইতে গাইতে বাড়ির মধ্যে চলে গেলেন। পাশ দিয়ে যাবার সময় চণ্ডিকা প্রসাদের গা থেকে যে বিকট গন্ধ ভেসে এলো, তাতেই নবীন কুমারের নাড়ি ভুঁড়ি উল্টে আসার উপক্রম। এরকম দৃশ্য নবীন কুমারের কাছে সম্পূর্ণ নতুন। নবীন কুমার তার পিতাকে অতি অল্প বয়সে দেখেছে। রামকমল সিংহ বাড়িতে কোনোদিন এমন বেলেল্লা করেননি। শেষের দিকে তিনি প্রায় গৃহেই থাকতো না বলতে গেলে। গঙ্গানারায়ণের আমলে সিংহ বাড়িতে কোনোদিন মদ্যপান করেনি কেউ। নবীন কুমারের কলেজের সহপাঠীরা কেউ কেউ এই বয়সে সুরাপান করে। ও সম্পর্কে নবীন কুমারের সামান্য একটু কৌতূহল জাগ্রত হয়েছিল সবে মাত্র। কিন্তু মাতার চণ্ডিকা প্রসাদকে দেখে মদের উপর একটি তার দারুণ ঘৃণা জন্মে গেল এবং সেইখানে দাঁড়িয়ে সেই মুহূর্তে সে মনে মনে শপথ নিল যে জীবনে সে কখনো সুরাপান করবে না। নবীন কুমার গাড়ির মধ্যে বসে অপেক্ষা করার আরও প্রায় আধ ঘন্টা পরে এলো কৃষ্ণভামিনী। তৎক্ষণাৎ গাড়ি ছাড়তে হুকুম দেয়া হলো। পথের মধ্যে কোনো রকম গোল করা ঠিক হবে না। নবীন কুমার বাড়ি ফিরে কৃষ্ণভামিনীকে আচ্ছা সে মার লাগাবে এই মনে করে গুম হয়ে রইল। কৃষ্ণভামিনী ফিসফিস করে বলল, ওগো, আমার মিতিনির দুঃখ দেখলে পাথরেরও বুক ফেটে যায়। ওর বাপ মা কী দেখে বিয়ে দিল, ও স্বামী যে পাগল। নবীন কুমার বলল, পাগল না শেয়ানা? একবার নিচে নামতে পারলো না, অসভ্য ইতর। কৃষ্ণভামিনী বলল, হ্যাঁ গো, সত্যি পাগল। কোথাও বেরোয় না, শুধু একটা ঠাকুরের পটের সামনে বসে থাকে আর বিলকিচ ছিলকিচ কথা বলে, নয়তো একদম চুপ মেরে থাকে। এই যে আমি এতক্ষণ রইলাম, একটি কথা বলেনি। মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। এই 1 মাস হলো বেশি বাড়াবাড়ি হয়েছে। আমার মিতিনি কেঁদে ভাসাচ্ছে গো, কেঁদে ভাসাচ্ছে। নবীন কুমার বলল, আমাদের ছেলে বউ এনেছো? কৃষ্ণভামিনী বলল, সে কথা আর পারতে পারলুম কই, ওপরে গিয়ে দেখি এই তো অবস্থা। মিতিনির শাশুড়িও কাঁদছে, মিতিনিও কাঁদছে। নবীন কুমার বলল, যত ইচ্ছে কাঁদুক, ওদের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। ছেলে বউয়ের আর আশা করো না। ওটা উনপা যুদ্ধের বাড়ি, আমার মতন লোকের এখানে আসা যাওয়া চলে না। কৃষ্ণভামিনী বলল, কিন্তু মিতিনি যে অনেক করে বলল, আমার হাত ধরে কথা আদায় করে নিল। ওর শাশুড়ি এখন ওকে কোথাও যেতে দেবে না, তাই আমি যদি আসি। নবীন কুমার কঠোর স্বরে বলল, না। কৃষ্ণভামিনীকে অবশ্য আর কোনো দিন আসতে হলো না হাটখোলায়। এর 10 দিনের মধ্যেই শুরু হলো তার ভেদবমি। বড় বড় ডাক্তার বদ্যিরাও তাকে 1.5 দিনের বেশি ধরে রাখতে পারল না। পুতুল খেলা ও স্বামী সোহাগের মায়া কাটিয়ে টুপ করে মরে গেল কৃষ্ণভামিনী। বন্ধুরা, আজ এই অবধি।
পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।